Assalamu alaikum. Welcome to Medical Higher Study. FCPS Part 1 Preparation এর কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা ধীরে ধীরে ডিসকাশন করব। তো গাইনি এবং অবস্টেট্রিক্স অংশে ইম্পর্টেন্ট টপিকস ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আরাফাত জাহান ঋতু, মেন্টর মেডিকেল হায়ার স্টাডি। আজকে আমাদের টপিকস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমাদের এটা আমরা 5th ইয়ার থেকে এই টপিকসটা সম্পর্কে জানি, তবে এটা এতটা গুরুত্বপূর্ণ যে এফসিপিএস পার্ট 1 গাইনি এন্ড অবসে এমন কোনো বছর নাই যে এই টপিকসটা বাদ যাবে কোনো প্রশ্ন থেকে। এখান থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ এসবি বোথ দুইটার জন্য এটা ইম্পর্টেন্ট, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এটাই আমাদের কিছু কমন ভুল করি আমরা, সিনারিও বেসড কোশ্চেন গুলোতে আমরা ভুল করি বা এমসিকিউ তে আমরা ভুল করি। তো কোন কোন জায়গা থেকে এখানে প্রশ্ন হয় বা এটার ডিটেইলস ম্যানেজমেন্ট পর্যন্ত আজকে আমরা জানবো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের এই লেকচারে যতটুকু আলোচনা করেছি এতটুকু জানলে আশা করি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে এফসিপিএস পার্ট 1 এর জন্য মোটামুটি এনাফ। তো আসেন আমরা ধীরে ধীরে শুরু করছি। এই লেকচারটা তৈরি করা হয়েছে গাইনি এন্ড অবস্টেট্রিক্স দত্ত বই থেকে। তো এখানে আমরা একদম ইম্পর্টেন্ট যে জিনিসগুলো পরীক্ষায় আসার মতো জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তো আসেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস যেটাকে আমরা বলি। তো এই শব্দটা প্রথমে 1935 সালে ডেসক্রাইব করেছেন স্টেইন এন্ড লেভেনথাল। এই জন্য এই ডিজিজটাকে স্টেইন লেভেনথাল সিনড্রোমও বলা হয় অনেক ক্ষেত্রে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের অন্য একটা নাম হচ্ছে স্টেইন লেভেনথাল সিনড্রোম। এইভাবেও একটা পরীক্ষায় প্রশ্ন এসেছে যে স্টেইন লেভেনথাল সিনড্রোম ইজ ডিফাইন্ড অ্যাজ। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের অপর নামটা মাথায় রাখবেন। তো ইট ইজ ম্যানিফেস্টেড বাই অ্যামিনুরিয়া থাকবে, হার্সুইটিজম থাকবে, ওবেসিটি থাকবে, অ্যাসোসিয়েটেড উইথ পলিসিস্টিক ওভারিজ। কয়টা জিনিস এই ডিজিজটাতে, একটা পেশেন্টের অ্যামিনুরিয়া থাকবে মানে মেনস্ট্রুয়েশনটা বন্ধ থাকবে, হার্সুইটিজম থাকবে, হার্সুইটিজম মানে হচ্ছে এক্সেসিভ বডি হেয়ার, সেটাকে আমরা হার্সুইটিজম বলি, ওবেসিটি থাকবে এবং পলিসিস্টিক ওভারি থাকবে। এই কয়টা জিনিসকে আমরা একসাথে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলি। It is the most common endocrine disorder in women of reproductive age. একটা রিপ্রোডাক্টিভ এজের মহিলার সবথেকে কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটাও কিন্তু হচ্ছে এসবিএ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে এসবিএ তে এখান থেকে আসে যে হচ্ছে এটা হোয়াট ইজ দ্য মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার অফ উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। তারপরে হচ্ছে আসি, ইট ইজ হেটেরোজিনাস ডিসঅর্ডার হ্যাভ অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স। এখান থেকে এসবিএ তে প্রশ্ন আসে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কোনো জেনেটিক প্রিডিসপোজিশন আছে কিনা। সেটা হচ্ছে যে এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স রয়েছে। তারপর আরেকটা লাইনে বলা হয়েছে যে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল এবং পলিজেনিক কন্ডিশন। মাল্টিফ্যাক্টোরিয়াল এবং পলিজেনিক একটা কন্ডিশন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এটা পলিজেনিক কন্ডিশন যেহেতু বলেছে, এখানে হচ্ছে একটা এনজাইমের ডিসরেগুলেশন হয়। সে এনজাইমটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়াল এনজাইম বা মাইটোকন্ড্রিয়াল জিন, সেটা হচ্ছে CYP11A জিন। এই জিনটার ডিসরেগুলেশন হয়, যার ফলে আমাদের শরীরের অ্যান্ড্রোজেন বায়োসিনথেটিক পাথওয়েটা ডিসরেগুলেশন হয়। এই ডিসরেগুলেশন হওয়ার ফলে আমাদের শরীরে অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায়। এই অ্যান্ড্রোজেনের পরিমাণ বাড়লে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়। তো এটার একটা ডিজিজ ডিফাইনিং ক্রাইটেরিয়া রয়েছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের 3টা ক্রাইটেরিয়া হলে আমরা এটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলবো। তো এই ক্রাইটেরিয়া 3টা সেট করেছে, আমরা ফলো করি ASRM বা আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন। তারা ডিফাইন করেছে 3টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ওলিগো এন্ড অর অ্যানোভুলেশন। এই যে এন্ড অর এই যে শব্দটা, এটাও মাথায় রাখবেন। এই এন্ড অর দিয়েও পরীক্ষায় এই ছোট ছোট লাইন থেকে প্রশ্ন আসে। তো ওলিগো ওভুলেশন বা অ্যানোভুলেশন মানে ওভুলেশন হতে পারে, কম হতে পারে, অথবা ওভুলেশন হবেই না, এই একটা ক্রাইটেরিয়া।
2 নাম্বার হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম। হাইপার অ্যান্ড্রোজেনিজম এটা হতে পারে ক্লিনিক্যাল এন্ড অর বায়োকেমিক্যাল, এগুলো আসবো আমরা। আর 3 নাম্বার হচ্ছে পলিসিস্টিক ওভারিস। পলিসিস্টিক ওভারি অবশ্যই থাকতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়া থাকলে আমরা এইটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলবো। ওলিগো অ্যান্ডর অ্যানোভুলেশন, হাইপার অ্যান্ড্রোজেনিজম, পলিসিস্টিক ওভারিস। তো আসি এরপরে প্যাথোলজি কি হয়, এখানে আমাদের শরীরে কোথায় কোথায় প্যাথোলজি হয়। মেইন প্যাথোলজি তো ওভারিতে প্যাথোলজি। ওভারিতে কি প্যাথোলজি হয়? The ovaries are enlarged. পরে একটা ছবিতে দেখা যাবে যে এইটা হচ্ছে পলিসিস্টিক ওভারির একটা ল্যাপারোস্কোপিক ভিউ, যে পলিসিস্টিক চেঞ্জ হয়েছে একটা ওভারিতে, সেটা ল্যাপারোস্কোপিতে এরকম ভাবে দেখা যায়। তো ওভারি এনলার্জড হবে। তারপর হচ্ছে ওভারিয়ান ভলিউম ইজ ইনক্রিজড মোর দেন অর ইকুয়াল 10 সেন্টিমিটার কিউব। ভলিউমটা 10 সেন্টিমিটারের থেকে বেশি বাড়বে ওভারিয়ান ভলিউম। ওভারিয়ান স্ট্রোমা ইজ ইনক্রিজড, ওভারির স্ট্রোমা বাড়বে, ঠিক আছে। কর্টেক্স এবং স্ট্রোমা, আমরা যে কর্টেক্স এন্ড মেডুলা, এখানে হচ্ছে ওভারিয়ান স্ট্রোমার ডেনসিটিটা বাড়বে। দ্য ক্যাপসুল ইজ থিকেন্ড এন্ড পার্লি হোয়াইট ইন কালার। ক্যাপসুলটা থিকেন্ড হবে এবং একটু হোয়াইট কালার, এই যে দেখেন এটা কিন্তু পার্ল হোয়াইটের মতো একটা কালার, পার্লি হোয়াইট ইন কালার হবে। Presence of multiple more than 12 follicular cysts measuring above 2 to 9 mm in diameter and are crowded around the cortex. এখানে কতগুলো সিস্ট থাকে? অবশ্যই অনেকগুলো সিস্ট থাকবে, যেটা 12টা, more than 12, একটা ওভারির মধ্যে 12টা ফলিকুলার সিস্ট থাকে বা এর বেশি থাকে। মেজারিং অ্যাবাউট, প্রত্যেকটা সিস্ট 2 থেকে 9 মিলিমিটারের মতো হবে। and they are crowded around the cortex, ওভারিয়ান কর্টেক্সের আশেপাশে ক্রাউডেড থাকে। এটা হচ্ছে ওভারিয়ান প্যাথোলজি। এটার প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, যে এটা কয়টা ফলিকল থাকে, ওভারির ভলিউম কত সেন্টিমিটার হয়, এটা কালারটা কি হয়, এগুলো হচ্ছে জানতে হয়, পরীক্ষায় আসে। তো এই যে ল্যাপারোস্কোপিক ভিউ বলছে যে ওভারি সাইজ বড় হবে, পার্লি হোয়াইট কালার হবে, এই যে ছোট 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 যে সিস্ট থাকে, এটা 12টার বেশি থাকে, এটা বলা হয়েছে। তো এরপর আসি, এই ডিজিজটা হলে একটা পেশেন্টের কি কি ক্লিনিক্যাল ফিচার হয়, কি ফিচার হিসেবে সে প্রেজেন্ট করে। তো এখানে 1 নাম্বার হচ্ছে ইনক্রিজিং ওবেসিটি, অ্যাবডোমিনাল ওবেসিটি 50%। তবে আরেকটা ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে অবিস পেশেন্ট নাও হতে পারে, লিন এন্ড থিন পেশেন্টদেরও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে। তাহলে সেটা হচ্ছে ইনক্রিজিং ওবেসিটি, এই একটা ভ্যারাইটি হতে পারে, আর একটা লিন থিন ভ্যারাইটিও হতে পারে। তো ইনক্রিজিং ওবেসিটি, অ্যাবডোমিনাল 50%। তারপর হচ্ছে মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস 70% ক্ষেত্রে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা পেশেন্টের মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি থাকবে। এখন এই মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি গুলো কি ধরনের হতে পারে? ইন দা ফর্ম অফ ওলিগোমেনোরিয়া, পিরিয়ডটা কম হবে, অ্যামিনোরিয়া একদম বন্ধই থাকবে, অর ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ডিইউবি হিসেবে প্রেজেন্ট করে। তাহলে ওলিগোমেনোরিয়া, অ্যামিনোরিয়া অর ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এরপর হচ্ছে একটা ভ্যারাইটি হচ্ছে ইনফার্টিলিটি হিসেবে প্রেজেন্ট করে। ইনফার্টিলিটি সব ফিচার গুলো যে একজন মানুষের থাকবে তা নয়, এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ফিচার প্রেজেন্ট করে। তারপর হচ্ছে প্রেজেন্স অফ হার্সুইটিজম এন্ড একনি, এটা কিন্তু হাইপার অ্যান্ড্রোজেনিজমের ফিচার। হার্সুইটিজম থাকবে, একনি থাকবে। ভিরিলিজম ইজ রেয়ার, ভিরিলিজম হয় না সাধারণত, মানে মেল টাইপের একটা ক্রাইটেরিয়া, এটা হয় না। হার্সুইটিজম এন্ড একনি থাকে। পরীক্ষায় আসে ভিরিলিজম ইজ কমন, এভাবে অপশন দেওয়া থাকে, তাহলে এটা ফলস হবে। তারপর আসে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, নিগ্রিকেন্স বলতে বোঝায় কালো হয়ে যাওয়া। এখন এটা হচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে যে স্কিন থিকেনিং এন্ড পিগমেন্টেড ইন দ্য নেপ অফ দ্য নেক, গ্রোইন, এক্সিলা, ইনার থাই। একটা এই যে ছবি আসবে, এই যে এই ছবিটা দেখেন, এই গলার কাছে স্কিনটা থিকেনিং হয়ে গেছে, কালো হয়ে গেছে,
একটা পেশেন্ট এই যে অনেক একনি থাকে, এই যে অনেক বেশি চুল বা হেয়ার গ্রোথ থাকে, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ থাকে, এই যে হেয়ার গ্রোথ বেশি, তো এগুলোকে আমরা হার্সুইটিজম বলি। আর এই যে কালো হয়ে গেছে ঘাড়ের কাছে, এরকম নেপ অফ দ্য নেকে হতে পারে, গ্রোইনে হতে পারে, ইনার থাইয়ে হতে পারে, তো এইটাকে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। তো এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সটা হচ্ছে ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। এটাও পরীক্ষায় আসে যে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সটা কি কারণে হয়। তারপরে আসি হেয়ার এন্ড সিনড্রোম। হেয়ার এন্ড সিনড্রোমটা হচ্ছে এব্রিভিয়েশন। এইচ এ তে হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম, আইআরএ বলতে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর হচ্ছে এএনএ হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এটা হচ্ছে হেয়ার এন্ড সিনড্রোম। এই তিনটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, তিনটা সিনড্রোম পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্টের পাই। হাইপার অ্যান্ড্রোজেনিজম, ইনসুলিন রেজিস্ট্যান্স, আর হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এই তিনটা সিনড্রোম আমরা পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্টদের পাই। তো এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সের আরো ছবি দেখানো হয়েছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। আর হচ্ছে এখানে আমরা কালার ডপলার যদি করি আল্ট্রাসোনোগ্রামে বা টিভিএ যদি করি, সেক্ষেত্রে হচ্ছে স্মল সিস্ট পাবো উইথ ইনক্রিজড ওভারিয়ান স্ট্রোমা এন্ড ভাস্কুলারিটি টিপিক্যাল অফ পিসিওএস। এই যে ভাস্কুলারিটি পারে প্রত্যেকটা, এই যে এগুলো কিন্তু সিস্ট, অনেকগুলো সিস্ট একটা ওভারির ভিতরে, এই 1 2 3 4 5 6 7 8 আরো মানে 12-12টার বেশি সিস্ট থাকবে। এবং এটা থেকে এই যে দেখেন কালার ডপলার করার পর এই যে রেড কালার, ব্লু কালার, এগুলো হচ্ছে ভাস্কুলারিটি শো করে। এটা হচ্ছে টিপিক্যাল অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এখন এই ডিজিজটা আমরা ক্লিনিক্যাল ফিচার পেলাম এই ধরনের, তাহলে আমরা একটু ইনভেস্টিগেশন করব অবশ্যই পেশেন্টের। তো ইনভেস্টিগেশনের জন্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে অবশ্যই সোনোগ্রাফি। সোনোগ্রাফি বা আল্ট্রাসোনোগ্রাফি আমরা করি। আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে টিপিএসটাকে আমরা বেশি প্রেফার করি, বিশেষ করে অবেস থাকে এইসব রোগীরা। অবেস ওমেনদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রামের চেয়ে টিপিএসটা বেশি প্রেফারেবল, মানে এটাতে আমরা ভালো দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি পাবো, টিবিএস এ যে ফিচারগুলো আমরা ওভারির প্যাথোলজি পাই, ওভারি ভলিউমটা এনলার্জড হবে 10 সেন্টিমিটার কিউবের বেশি, ওভারিয়ান ফলিকুলগুলোর পরিমাণ বাড়বে 12টার বেশি, আর অনেকগুলো সিস্ট থাকবে, যেটা আমরা আগেই বলেছি। এটা টিবিএস এ পাবো। এরপর আমরা ব্লাড এক্সামিনেশন করব বা সেরাম ভ্যালুগুলো দেখব। সেরাম ভ্যালুতে আমরা হচ্ছে 1 নাম্বার এবং মোস্ট যদি বলি যে আমরা এই ডিজিজটাকে আইডেন্টিফাই করার জন্য একটা যদি টেস্ট করি, সেটা হচ্ছে এফএসএস এলএইচ রেশিও দেখব। এলএইচ লেভেলটা, এলএইচ লুটিনাইজিং হরমোন লেভেলটা এলিভেটেড হবে। এবং এন্ড অর, এই এন্ড অর কথাগুলো মাথায় রাখবেন। এন্ড অর রেশিও অফ এলএইচ এন্ড এফএসএস রেশিও হচ্ছে মোর দেন 2:1। এটা আরো বিভিন্ন বইয়ে 3:1 দেওয়া, তো এই বইয়ে আমাদের দত্ত বইয়ে দেওয়া আছে 2:1, মানে এফএসএসটা এলএইচটা এফএসএস এর চেয়ে 2 গুণ বেশি বাড়বে, এলএইচ লেভেলটা বেশি হবে। আমরা পিরিয়ডের 21তম দিনে এটা করি, বা হচ্ছে সরি এটা হচ্ছে আমরা পিরিয়ডের 2 বা 3 নাম্বার দিনে এলএইচ এফএসএস রেশিও করি। এক একজন এক এক ক্ষেত্রে এরকম ডে ওয়াইজ নাই, তবে এলএইচ এফএসএস রেশিওটা অল্টার্ড হবে। তারপরে আসি, দেখেন এখানে এই যে ইনভেস্টিগেশনে যে কয়টা কথা বলছে, কোনটা বাড়ে কোনটা কমে, এটা কিন্তু পরীক্ষার হলে আমরা গুলিয়ে যাই যে ইস্ট্রোজেন বাড়ে নাকি কমে, প্রোজেস্টেরন বাড়ে নাকি কমে, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যান্ড্রোজেন বাড়ে নাকি কমে, তো পরীক্ষার হলে এত কিছু মাথায় থাকে না সাধারণত, তখন হচ্ছে আমরা কি বাড়ে কি কমে এটা এত কিছু হয় না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ভুল করে ফেলি। তো সবসময় মাথায় রাখবেন যে এখানে যেহেতু সবই বেশিরভাগ ক্ষেত্রে বাড়ে, তো কমে কোনটা কোনটা সেটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, দেখেন এখানে এই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন লেভেলের পরিমাণটা কমে। আরেকটা জিনিস কমে, প্রোজেস্টেরন কমে, আরো আসবো কি কমে। আর সবকিছুই বেশিরভাগ ক্ষেত্রে বাড়ে। রেস্ট লেভেল অফ ইস্ট্রাডায়োল এন্ড ইস্ট্রন, ইস্ট্রোজেনের যে বিভিন্ন টাইপ সেগুলো বেড়ে যায়। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনটা কমে যায়। এটা কেন কমে এটাও আসবো একটু পরে। তারপর হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম, মানে অ্যান্ড্রোজেন বাড়ে। অ্যান্ড্রোজেনের মধ্যে কোনটা বাড়ে, অ্যান্ডিস্টেনিডিয়নটা বাড়ে। তারপর হচ্ছে রেস্ট সেরাম টেস্টোস্টেরন লেভেলটা বাড়ে। টেস্টোস্টেরন লেভেল হচ্ছে মোর দেন 150 ন্যানোগ্রাম পার ডেসিলিটার।
and dihydroepiandrosterone। এরপর হয় কি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, মানে রেজড ফাস্টিং ইনসুলিন লেভেল। এই যে ইনসুলিনটা একটা হরমোন, এটা প্যারাক্রাইন মেকানিজমের ফলে, প্যারাক্রাইন আমরা ওই যে হরমোনাল কিছু ফাংশন পড়েছি না, অটোক্রাইন, প্যারাক্রাইন, এন্ডোক্রাইন। তো প্যারাক্রাইন মানে যে ধরেন পাশের সেলগুলোকে অ্যাক্টিভেট করে, এই প্যারাক্রাইন মেকানিজমের মাধ্যমে ও অ্যান্ডোস্টেনিডিয়নকে বাড়াবে, টেস্টোস্টেরনকে বাড়াবে। আর একটা জিনিস হচ্ছে ও কি করে, আরেকটা জিনিস করে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের পরিমাণটা কমিয়ে দেয়, এটা এই ইনসুলিন করে। আর ল্যাপারোস্কোপি করলে আমরা ওই যে ল্যাপারোস্কোপিতে দেখেছিলাম একটা ছবি, সেটা হচ্ছে বায়োল্যাটারাল পলিসিস্টিক ওভারিস পাবো। এই যে চার্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি কি বাড়ে কি কি কমে সেটা দেওয়া আছে, যে বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটিস অ্যাসোসিয়েটেড উইথ পিসিওএস। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এমসিকিউতে এসেছে, সুতরাং এইটা ইগনোর করার মতো কোনো চার্টই না। এখানে দেখেন সবই বাড়ে, শুধু দেখেন লো সেরাম সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, লো এফএসএস, লো সেরাম প্রোজেস্টেরন। ঠিক আছে, এই তিনটা জিনিস ছাড়া বাকি মোটামুটি সবকিছুই বাড়ে। হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া, হাইপার ইনসুলিনিমিয়া, হাইপার লিপিডিমিয়া, লিপিড কিন্তু বাড়ে, ওই যে অ্যাবডোমিনাল ওবিসিটি হয়, লিপিড বাড়ে। হাই সেরাম ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনের মধ্যে ইস্ট্রাডায়োল এবং ইস্ট্রন, নট ইস্ট্রায়ল, শুধুমাত্র এই দুইটা ইস্ট্রোজেন বাড়ে। অ্যান্ড্রোজেনিক ওভারিয়ান ফলিকুলার মাইক্রো এনভায়রনমেন্ট, এই যে ওভারিয়ান ফলিকুলে অ্যান্ড্রোজেনের পরিমাণটা বেড়ে যায়, যার ফলে অ্যানোভুলেশন হয়, এটাও কিন্তু এই অ্যানোভুলেশনের একটা কারণ। এখন পরীক্ষায় আসে গিয়ে যে ইস্ট্রোজেনিক ওভারিয়ান ফলিকুলার মাইক্রো এনভায়রনমেন্ট, এভাবে অপশন দেওয়া থাকে, তো এটা ফলস হবে। তারপর হচ্ছে হাইপার প্রোলেকটিনিমিয়া থাকবে, প্রোলেকটিনের লেভেলও বাড়ে, ওই যে প্যারাক্রাইন মেকানিজমের মাধ্যমে বাড়ায়। তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপার সিক্রেশন অফ এলএইচ, লো সেরাম সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, লো এফএসএস, লো সেরাম প্রোজেস্টেরন। আর হাইপার হোমোসিস্টেনেমিয়া, হোমোসিস্টেন লেভেলের পরিমাণ বেড়ে যায়। এখানে কোনটা বাড়ে কোনটা কমে সব আপনি তিনটা মাথায় রাখবেন, এই তিনটা বাদে বাকি সব বাড়ে, তাহলে পরীক্ষায় এর বাড়া কমা নিয়ে এই ইয়াগুলা আসবে না। তো এখানে অনেকগুলো স্কিম রয়েছে যে এই প্যাথোফিজিওলজির মাধ্যমে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়। দত্ত বইয়ের প্রথম মাঝখানের দুইটা পৃষ্ঠায় এইগুলো আলোচনা করছে, বাট এত কিছু পরীক্ষায় কখনোই আসে না। শুধু প্যাথোফিজিওলজি মাথায় রাখবেন যে এই সব জায়গায় অ্যাবনরমালিটি হয়। এক নাম্বার হচ্ছে ব্রেনে অ্যাবনরমালিটি হয়, হাইপোথ্যালামিক পিটুইটারি কম্পার্টমেন্ট অ্যাবনরমালিটি। তারপর আসি যে অ্যান্ড্রোজেন এক্সেস এন্ড হার্সুইটিজম, এখানে অ্যাবনরমালিটি হয়, অ্যানোভুলেশন হয়, obesity and insulin resistance, আর কিছু লং টার্ম কনসিকুয়েন্সেস হয়, এটাও অ্যাবনর্মাল প্যাথোফিজিওলজির মধ্যে আসছে। তো এই প্যাথোফিজিওলজিটার ডিটেইলস কখনোই পরীক্ষায় আসে না। তো একটা প্যাথোফিজিওলজিটার স্কিম নাম্বার 3 আর 4টা খুব গুরুত্বপূর্ণ, যেটা আসে মাঝে মধ্যে পরীক্ষায়, যে দেখেন ওভারির এলএ স্টিমুলেশন বাড়ে, ওভারির উপরে ওভারিয়ান অ্যারোমেটাইজেশন বাড়ে, যার ফলে ইস্ট্রোজেন থেকে অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায়। এনজাইম সাইটোক্রোমাল এনজাইম গুলো যেমন P450 C17 ডিসরেগুলেশন হয়, ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, অ্যান্ডোস্টেরয়েডের পরিমাণ বাড়ে, টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর পরিমাণ বাড়ে। ওই যে কি কি বাড়ে কমে ওখানেই আলোচনা করেছি, তারপরও এই স্কিমটা একটু পড়বেন। তারপরে দেখেন একটা এক্ষেত্রে অবিস ফিমেলদের ক্ষেত্রে তো বেশি হয়, তো অবিসদের ক্ষেত্রে এই যে লিভারে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের পরিমাণ কমে গেলে এবং আইজিএফ BP1 কমে গেলে অ্যান্ড্রোজেনের পরিমাণ বাড়ে, আর হচ্ছে ওভারির থিকার সেল থেকে অ্যান্ড্রোজেনের পরিমাণ বাড়ে। ওই যে হাইপার ইনসুলিনেমিয়া কিভাবে পিসিওএস করে, এই প্যাথোলজিটা এখানে একটু আলোচনা করেছে। তো এখন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সিকুয়েলি কি, কিছু হেলথ রিস্ক রয়েছে, যেটা এত অনেক দিন ধরে থাকলে একটা মহিলার এরকম হেলথ রিস্ক হতে পারে। তো এটা কিছু শর্ট টার্ম হেলথ রিস্ক রয়েছে এবং লং টার্ম রয়েছে। শর্ট টার্ম হেলথ রিস্কের মধ্যে একটা হচ্ছে ওবেসিটি, তারপরে 2 নাম্বার মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস লাইক ইরেগুলারিটি, অলিগোমিনুরিয়া, অ্যামিনুরিয়া, অ্যানোভুলেশন, ইনফার্টিলিটি, মিসক্যারেজ। এগুলো কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম, সাধারণত দেখবেন যে ক্রনিক কোন ডিজিজ গুলো সেগুলো সব লং টার্ম, আর যেগুলো হচ্ছে এখন হচ্ছে সেগুলো হচ্ছে শর্ট টার্ম। মিসক্যারেজ হয়, অ্যাবনরমাল লিপিড প্রোফাইল হয়, অ্যান্ড্রোজেন এক্সেস লাইক একনি, হার্সুইটিজম, অ্যালোপেশিয়া এগুলো হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়,
গ্লুকোজ ইনটলারেন্স হয়, অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স হয়। এগুলো হচ্ছে এখন শর্ট টার্ম। আর লং টার্মের মধ্যে আসবো হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হয় 10% রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার মাধ্যমে, অবেসিটি হয়, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এন্ড ওভারিয়ান ক্যান্সার। এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এবং ওভারিয়ান কার্সিনোমা, এই দুইটা কার্সিনোমার রিস্ক বাড়ে। এই দুইটা কথা যে কতটা ইম্পর্টেন্ট, আপনার এই ওভারিয়ান কার্সিনোমার প্রশ্নেও আসবে যে পিসিওএস একটা রিস্ক ফ্যাক্টর, আবার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রেও এই রিস্ক ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। তারপর দেখেন ডিসলিপিডিমিয়া হয়, হাইপারটেনশন হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়, করোনারি আর্টারি ডিজিজ, হাইপার হোমোসিস্টেনিমিয়া হয়, ইনফ্লামেটরি এডিপোসাইটোকাইনস এগুলো বাড়ে। আরেকটা জিনিস আছে যেটা বারবার পরীক্ষা আসে, যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা কিন্তু এই লং টার্ম কনসিকুয়েন্সের মধ্যে পড়বে, আর ইনক্রিজ মর্টালিটি। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা মোস্ট কমন লং টার্ম কমপ্লিকেশন, এটা একটু মাথায় রাখবেন। মোস্ট কমন লং টার্ম কমপ্লিকেশন, এটা অন্য একটা বইয়ে লেখা আছে, তো এটাও আপনি মাথায় রাখবেন যে obstructive sleep apnea is a long term complications of PCOS. এরপর আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে কিভাবে ম্যানেজ করব। এক নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে ওয়েট রিডাকশন, যেটা অবেস ভ্যারাইটির মধ্যে থাকবে। অবেস পেশেন্টদের ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। ওয়েট রিডাকশন করলে দেখবেন যে তার মেনস্ট্রুয়েশন ঠিক হয়ে যাবে, তার ওভারিয়ান পলিসিস্টিক চেঞ্জ ঠিক হয়ে যাবে, তার হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া ঠিক হয়ে যাবে, তার হার্সুটিজম ঠিক হয়ে যাবে, একনি ঠিক হয়ে যাবে। তো ওয়েট রিডাকশন একটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। বিএমআই 25 থেকে যদি কম করতে পারে তাহলে ইমপ্রুভ হয় মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারস, ইনফার্টিলিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া। Weight reduction 2 to 5% improves metabolic syndrome and reproductive function. তারপর এক্সারসাইজ ফাউন্ড বেনিফিশিয়াল, এক্সারসাইজের ক্ষেত্রে বেনিফিট রয়েছে। এখন যদি কোনো পেশেন্টের ফার্টিলিটি ডিজায়ার না থাকে, যে ধরেন পিসিওএস আছে বাট তার ক্ষেত্রে বাচ্চা নিতে হবে না সামনে, তো সেক্ষেত্রে ওসিপি হচ্ছে মোস্ট ইফেক্টিভ ড্রাগ। এই ওসিপির মধ্যে যে প্রোজেস্টিন থাকে, সেই প্রোজেস্টিনটা এলএইচ কে সাপ্রেস করে দেয়। আর ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কে বাড়ায়। তো এই দুইটা কম্বাইন্ড ইফেক্টে একটা মহিলার পিসিওএস এর যে সমস্যাগুলো থাকে এগুলো ইমপ্রুভ হয়। আর যে যদি হার্সুইটিজম থাকে, হার্সুইটিজম যে অ্যান্ড্রোজেনের বেশি থাকার কারণে হার্সুইটিজম হয়, যদি ডিজায়ার্ড ফার্টিলিটি না থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগ ইউজ করতে পারবো, লাইক সিপ্রোটেরন এসিটেট, স্পাইরোনোল্যাকটোন, ফ্লুটামাইড, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া মেটাবলিক সিনড্রোম হয়, মেটাবলিক সিনড্রোম গুলো আসতেছে একটু পরে। তো মেটাবলিক সিনড্রোম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এসব পেশেন্টের ক্ষেত্রে মেটফর্মিন ইউজ করতে পারি। তারা ইনক্রিজড ইনসুলিন সেন্সিটিভিটি। মেটফর্মিন ইজ এ ড্রাগ অফ চয়েস ইন কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হাইপার ইনসুলিনিমিয়ার ক্ষেত্রেও মেটফর্মিন ইজ ইউজড। এই কয়টা জিনিস মাথায় রাখবেন। তাহলে মেটফর্মিন ইজ ওয়ান অফ দ্য ড্রাগ ইউজড ইন ট্রিটমেন্ট অফ পিসিওএস, যেটা মেটাবলিক সিনড্রোম গুলোকে ঠিক করবে। এখন মেটাবলিক সিনড্রোম জিনিসটা হচ্ছে এই যে পিসিওএস, তো এই ওবেসিটি, হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, এগুলো একটা সিনড্রোমের মধ্যে দিয়ে অনেকগুলো 9-10টা সিনড্রোম থাকে, এটাকে বলে মেটাবলিক সিনড্রোম। তো এই পিসিওএস হচ্ছে একটা মেটাবলিক সিনড্রোম। এখানে আসে এই যে মেটাবলিক সিনড্রোমের কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, এটা একটু পরে আসবো। তো এক্ষেত্রে আমরা মেটফর্মিন ড্রাগ অফ দ্য চয়েস। এরপর যদি পেশেন্টের ফার্টিলিটি ডিজায়ার থাকে, যে পেশেন্ট ইনফার্টাইল বা পেশেন্ট বাচ্চা নিতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে ওভারিয়ান ইন্ডাকশন করি ক্লোমিফেন সাইট্রেট দিয়ে। এছাড়া আমরা ইনসুলিন সেন্সিটাইজার ইউজ করি, ক্লোমিফেনের সাথে আমরা মেটফর্মিন ইউজ করি। মেটফর্মিন আমরা কমনলি ইউজ করি। এছাড়া যদি তারপরও ফার্টিলিটি ডিজায়ার্ড না হয় বা ফার্টিলিটি না হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং ইজ ওয়ান অফ দ্য সার্জারি, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে করা হয়। সেই সার্জারিটা করলে কিন্তু ফার্টিলিটি অনেকাংশেই হয়। এছাড়া বেশি অবেস থাকলে আমরা বেরিয়াট্রিক সার্জারি করি। বেরিয়াট্রিক সার্জারি করে ওজন যদি রিডাকশন করতে পারে সেক্ষেত্রে হচ্ছে ফার্টিলিটি হয়। এরপর লাস্ট আমরা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে মেটাবলিক সিনড্রোম রিলেটেড। তো এটার কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া রয়েছে, যে এটার ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়ে মোর দেন 150 মিলিগ্রাম পার ডিএল, এইচডিএল কোলেস্টেরল কমে যাবে লেস দেন 50 মিলিগ্রাম পার ডিএল, ব্লাড প্রেশার বেড়ে যাবে 130/85 মিলিমিটার অফ মার্কারি, ফাস্টিং
fasting glucose more than 110 milligram per deciliter, তাহলে ডায়াবেটিসও রিলেটেড, হাইপারটেনশনও রিলেটেড, ডিসলিপিডেমিয়াও রিলেটেড। আর ওয়েস্ট সার্কামফারেন্স মোর দেন 78 সেন্টিমিটার, তো এটা আমরা মেটাবলিক সিনড্রোম বলবো। প্রেজেন্স অফ 3 অ্যাবনরমাল ফাইন্ডিংস আউট অফ দ্য 5, এই পাঁচটার মধ্যে যে কোনো তিনটা থাকলেই আমরা বুঝবো যে এই রোগীটার মেটাবলিক সিনড্রোম রয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে মেটফর্মিন ইজ এ ড্রাগ অফ চয়েস। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে এই যে সব টপিকস গুলো বললাম এর মধ্যে প্রশ্ন সবচেয়ে বেশি আসে যে কোন হরমোনটা বাড়ে, কোন হরমোনটা কমে, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট কমন এন্ডোক্রাইন অ্যাবনরমালিটি ইন ফিমেল, স্টিল-লেভেনথাল সিনড্রোম কি, ডিজিজ ডিফাইনিং ক্রাইটেরিয়া গুলো আসে, অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স কেন হয় সেটা আসে, আর ট্রিটমেন্ট গুলো পরীক্ষায় খুব বেশি আসে। তো এটুকু জানতে পারলে বা যতটুকু বললাম এতটুকু আপনি যদি গুছিয়ে পড়তে পারেন, এরপর একটু বইটা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে কোনো প্রশ্ন আপনার বাদ যাবে না। এরপর বিভিন্ন সিনারিও বেসড প্রশ্ন আপনাকে দিবে যে 30 বছর একটা মহিলা আসছে, তার এতদিন মাসিকের এততম দিনে আমরা এলএইচ এফএসএস লেভেল করলাম, এটা একটু বেশি, অ্যান্ড্রোজেনের পরিমাণ বেশি, তার পিসিওএস আছে, কিছু কিছু হাবিজাবি আপনাকে ফিচারও দিবে, এমন না যে একদম ক্লিন কাট আপনাকে একটা সিনারিও দিবে, সবসময় ক্লিন কাট সিনারিও দেয় না, এদিক ওদিকের বিভিন্ন ডিজিজ সম্পর্কে সিনারিও দিবে। তো তারপরে আপনাকে হচ্ছে আপনি যদি গ্রসটা জানেন আপনি ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে, আর মেডিকেল হায়ার স্টাডির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।